أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা গতকালকে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন আইনের 30 ধারা পর্যন্ত পড়ছিলাম। যাই হোক, এতক্ষণ রিভিশন হয়েছে, এখন 30 ধারাটারে আমরা একটু বিশ্লেষণ আকারে শেষ করি। 30-এ হচ্ছে তদন্ত। তদন্ত সাব ইন্সপেক্টরের নিচে এমন কোনো কর্মকর্তা তদন্ত করতে পারবেন না। তারপর হচ্ছে যে এই তদন্ত করতে গিয়ে ট্রাইব্যুনালে যদি কেউ কোনো অভিযোগ দায়ের করে, তাহলে এটার কাগজপত্র পর্যালোচনা করার জন্য, তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য 15 কার্যদিবস সময়ের মধ্যে দাখিল করবেন। যদি এই 15 কার্যদিবস সময়ের ভিতরে তদন্ত করতে না পারে, সেই ক্ষেত্রে তদন্তকারী অফিসারকে বা অফিসার ইনচার্জকেও সেটা তদন্ত করার জন্য নির্দেশ দিতে পারবেন। আর যিনি অফিসার ইনচার্জ সেই নির্দেশ পালন করবেন। অফিসার ইনচার্জ বা তার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ক্রমে সরকার বা তদন্তপ্রাপ্ত কর্মকর্তা বা ইউনিট বা সংস্থা এটার তদন্ত কার্য সম্পন্ন করবেন। তদন্ত কার্য সম্পন্ন করে এটার অগ্রগতি সম্পর্কে কি করবেন? আদালতকে অবগত করবেন। এখন যদি এই তদন্তকারী কর্মকর্তা দেখা গেছে উনি তদন্ত শেষ করতে পারে নাই, ঠিক আছে, তাহলে ট্রাইব্যুনাল এটা তদন্তের জন্য আরো 90 কার্যদিবস বৃদ্ধি করবেন। 90 কার্যদিবস সময় বৃদ্ধি করবেন। এখন যদি এই 90 কার্যদিবস সময়ের ভিতরে যদি তদন্ত মনে হয় যে শেষ হবে না, তাহলে 3 কার্যদিবস আগে আদালতকে অবগত করবেন। আবার আদালতকে অবগত করবেন। আর যদি সেটা যদি আন্তরাষ্ট্রীয় হয়, যেমন এটার তদন্তের জন্য বিদেশে যাওয়ার দরকার বা বিদেশে যাইতে হবে, সেই ক্ষেত্রে এটা নির্ধারিত একটা সময় বৃদ্ধি করবেন। এখন এই নির্ধারিত সময়ের ভিতরে কি করলেন? তদন্তটা শেষ করবেন। এখন যদি বিদেশে যাওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আর্থিক বা প্রশাসনিক যত ধরনের সহযোগিতা আছে সেগুলা ট্রাইব্যুনাল নিশ্চিত করবেন। আর এই যে মানব পাচার সম্পর্কিত অপরাধ, এটা সরকার কি করবেন? গেজেটের মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টারে একটা কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করবেন। এই হলো তদন্তের কার্যক্রম। বোঝা গেছে? সঠিক। তারপরে হচ্ছে 31 ধারা, প্রতিরোধমূলক তল্লাশি বা আটক। প্রতিরোধমূলক তল্লাশি কি? যে একটা অপরাধ ঘটতে যাবে, এটা ঘটার আগেই সাব ইন্সপেক্টর বা ক্ষমতাপ্রাপ্ত অফিসার বা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ক্রমে যে কোনো স্থানে প্রবেশ করতে পারবে এবং অপরাধ সংগঠনে ব্যবহৃত বা ব্যবহার হয়েছে এইরকম দলিলাদি, তথ্য প্রমাণাদি আটক করতে পারবেন। এখন যদি তদন্তকারী কর্মকর্তার বা কেউ পুলিশের সাব ইন্সপেক্টর একটা সংবাদ পাইলো যে এইরকম একটা ঘটনা ঘটতে যাবে বা ঘটতেছে, তখন দেখা গেছে উনি অনুমতি নিতে গেলে বা তল্লাশি পরোয়ানা ইস্যু করতে গেলে সাক্ষ্য প্রমাণ নষ্ট হইতে পারে বা অপরাধটা সংগঠন হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে উনি কি করবেন? তল্লাশি পরোয়ানা না নিয়েই 2 জন সাক্ষীর উপস্থিতিতে উনি ঘটনাস্থলে যাবেন, তল্লাশি করবেন, জব্দ তালিকা প্রস্তুত করিয়ে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবেন। আর যখন ইনি এই যে সাক্ষ্য প্রমাণগুলো সংগ্রহ করবেন, এটা তিনি ফৌজদারি কার্যবিধি আইনের তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি আইনের 103 ধারার বিধান পালন করবেন এবং সেই বিষয় সম্পর্কে 72 ঘন্টার ভিতরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আকারে বা ইলেকট্রনিক মাধ্যমে এটা ট্রাইব্যুনালে প্রেরণ করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ট্রাইব্যুনালে প্রেরণ করবেন। বুঝা গেছে? তাহলে 31 ধারা আমরা পাইলাম কি? 31 ধারাতে পাইলাম যে মানব পাচারের কোনো অপরাধ যদি হইতে দেখে, তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে উক্ত স্থানে
তল্লাশি করতে পারবেন, প্রবেশ করতে পারবেন, আটক করতে পারবেন। তারপর হচ্ছে এখন যদি দেখা গেছে যে তল্লাশি করতে গেলে বা তল্লাশি পরোয়ানা নিতে গেলে সময় ক্ষেপণ হবে, অপরাধটা সংগঠন হইতে পারে বা সাক্ষ্য প্রমাণ বিনষ্ট হইতে পারে, সেই ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা না নিয়েই দুইজন সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি কার্য করবেন এবং জব্দ তালিকা প্রস্তুত করবেন। সাক্ষীদের স্বাক্ষর নেবেন, নিজে স্বাক্ষর করবেন। এখন এই যে দুইয়ে আপনি তল্লাশি করলেন, এই বিষয় সম্পর্কে কি করবেন? 103 ধারার বিধান পালন করবেন। কোন ব্যক্তির শরীর বা সম্পদ তল্লাশি চালাইতে গেলে 103 ধারার বিধান পালন করবেন। এবং নারী যদি কোনো কর্মকর্তা থাকে সেই ক্ষেত্রে নারী কর্মকর্তাও সাথে থাকবেন। তারপর হচ্ছে আপনি যে এই তল্লাশি কার্য করলেন এটা সম্পর্কে একটা রিপোর্ট দিবেন 72 ঘন্টার ভিতরে। এটা এমসিকিউর জন্য আসতে পারে যে প্রতিরোধমূলক তল্লাশির ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা কত ঘন্টার ভিতরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দিবেন। তখন সেটা হবে 72 ঘন্টার ভিতরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দিবেন। গেল 32, 31 ধারা। এখন হইলো 32। 32 হচ্ছে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা ধারা পড়ছিলাম যে ব্যাংক হিসাব নিরীক্ষা বা নিষ্ক্রিয়করণ। মাদকদ্রব্য আইনে কত ধারায় পড়ছিলাম? যে সে মাদকের এটা মাধ্যমে যে 33, টাকাটা অর্জন করছে, এটা কত ধারায় পড়ছিলাম? এটা 33। 33। মাদক দ্রব্যতে পড়ছিলাম 33, এখন সেখানে মানব পাচার হবে কত? 32। ঠিক আছে, সেটা মানব পাচারে হবে 32 ধারা। যে কি করবেন? মানব পাচারের মাধ্যমে যদি কোনো অর্থ সে অর্জন করে তাহলে সেই বিষয়ে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করবেন। ঠিক মাদক দ্রব্যের মতো মানে এটা সম্পৃক্ত অপরাধ বা সম্পৃক্ত সম্পত্তি সম্পর্কে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অর্থ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। ব্যাংক যদি তার জমি বাড়ি এগুলো থাকে তাহলে সেই সম্পর্কে বা যানবাহন থাকে সেই বিষয়ে কি করবেন? প্রতিবেদন আদালতে দিবেন। আদালত এটা যথাযথ ব্যবস্থা নেবেন। ঠিক 32-এ আমরা যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 33-এ যেরকম পড়ছিলাম সেটা এই জায়গার মধ্যে 32-এও একইভাবে এটার কার্যক্রম গ্রহণ করবেন। তাহলে 32-এ যেহেতু পাইলাম ব্যাংক হিসাব নিরীক্ষা করা, আর 33-এ হয়েছে কি? সম্পত্তি নিরীক্ষা করা। সম্পত্তি কি? তার গড় বাড়ি যানবাহন যেগুলো আছে সেগুলা সম্পর্কে নিরীক্ষা করা এবং অতিরাষ্ট্রিক প্রয়োগ করা, অতিরাষ্ট্রিক নিষেধাজ্ঞা দেওয়া যে সে বিদেশে যাইতে পারবে না বা বিদেশে তার সম্পত্তি হস্তান্তর করতে পারবে না। ঠিক আছে, তাহলে মাদক দ্রব্যতে আমরা সম্পত্তি পাইছিলাম কত? 34-এ, আর মানব পাচারে হইল 33-এ। তারপর হইল 34 দ্বারা অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমনে বাধা। এখন যেই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে তারে কি করা যাবে না? বিদেশে যাওয়ার জন্য সুযোগ দেওয়া যাবে না, সেটা আদালত কি করবেন? তাকে বাধা সৃষ্টি করবেন। ঠিক আছে, এবং এটা 60 দিবসের মধ্যে আদেশ দিতে হবে। যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে সেই অভিযোগকারী 60 কার্য দিবসের ভিতরে আদালতে হাজির হইয়া এগুলোর কারণ দর্শাবেন। তারে পড়িয়া শুনিয়া বুঝাইয়া তার এইসব দিতে হবে। আর ট্রাইব্যুনাল কি করবেন? লিখিত আবেদনের প্রেক্ষিতে বক্তব্য শুনিয়া সেটার মেয়াদ 30 দিন পর্যন্ত বাড়াইতে পারবেন। এখন যদি আপনাকে প্রশ্ন করে যে মানব পাচার প্রতিরোধ দমন আইনে কত দিনের জন্য সম্পত্তি অর্পণ নিষিদ্ধ করা যায়? 4 দিন। হুম, একদিন। মানব পাচার অপরাধের সম্পত্তি নিষিদ্ধ করা যায় কত দিনের জন্য? একদিন।
এটার জন্য কোনো নির্ধারিত সময় নাই। ঠিক আছে, আদালত যতক্ষণ প্রয়োজন মনে করবে ততক্ষণ পর্যন্ত এটা আটক বা ক্রুক রাখতে পারবে, এটা কোনো নির্ধারিত সময় নাই। অভিযুক্ত ব্যক্তির বিদেশে গমন। মানব পাচার, অভিবাসী চোরাচালানে অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমনে বাধা সৃষ্টি করবেন কে? আদালত। এটা কি সংশ্লিষ্ট আদালত? ট্রাইব্যুনাল। এটা ট্রাইব্যুনাল না, এটা তদন্তকারী কর্মকর্তা। এই জন্য তো শুভই আছি। তদন্তকারী কর্মকর্তা বাধা সৃষ্টি করবেন, আর ট্রাইব্যুনাল সেটা কি করবেন? আদেশ দিবেন। আদেশ দিবেন। বাধা সৃষ্টি করবে কে? তদন্তকারী কর্মকর্তা। আর আদেশ দিবেন কে? ট্রাইব্যুনাল। তাকে কতদিন সময়ের ভিতরে? 8 দিন। 60 কার্য দিবস। দিন না, 60 কার্য দিবস। 60 কার্য দিবসের ভিতরে সে উপস্থিত হইয়া তার শুনানি সে দিবে। যদি সে এটার ভিতরে না পারে তাহলে আর কত কার্য দিবস বৃদ্ধি করা যাবে? 30। আরো 30 কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে। তারপর হচ্ছে 35 ধারা, যে এই আইন, মানব পাচার আইনে কোন কোন আইন প্রযোজ্য হবে। মানব পাচার আইনে ফৌজদারি কার্যবিধি 1858 প্রযোজ্য হবে এবং সাক্ষ্য আইন 1872 প্রযোজ্য হবে। দণ্ডবিধি আইন 1860 প্রযোজ্য হবে এবং এক্সট্রাডিশন অ্যাক্ট 1974 দ্বারা প্রযোজ্য হবে। তাহলে এক্সট্রাডিশন অ্যাক্ট এটা কি দ্বারা, কোন আইন? এক্সট্রাডিশন অ্যাক্ট এটা কোন আইন? এটা কি বিশেষ বিশেষ ইয়া নাকি ক্ষমতা? 1974 এক্সট্রাডিশন আইন। বিশেষ ক্ষমতায় নাকি? হ্যাঁ, তাহলে এই মানব পাচার আইনে কোন কোন আইন প্রযোজ্য হবে? ফৌজদারি, সাক্ষ্য, দণ্ডবিধি। দণ্ডবিধি, বিশেষ ক্ষমতাও প্রয়োগ করা যাবে। এটা কত দ্বারায় বলছে? 35-এর কথা। 35 দ্বারা। তারপরে হচ্ছে 36 দ্বারা, মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন। এই মানব পাচার অভিবাসী চোরাচালান প্রতিরোধের জন্য সরকার গেজেট প্রকাশের মাধ্যমে জেলা এবং দায়রা জজ পদমর্যাদার বিচারকের সমন্বয়ে প্রত্যেক জেলায় ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। আবার যদি এটা গঠিত না হয় তাহলে নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এটার দায়িত্ব পালন করবেন। তাহলে আমরা নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কোন কোন আইনের বিচার করা যায়? মানব নারী, পাচার, নারী শিশু, শিশু। মানব পাচার, নারী শিশু, শিশু। শিশু, 3 আইনের বিচার করা যায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। তারপরে হচ্ছে 37 দ্বারা আপিল, 30 কার্য দিবসের ভিতরে তার রায়ের বিরুদ্ধে, দণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবে 37 দ্বারা। 38 দ্বারা হচ্ছে অপরাধ বিচারার্থে গ্রহণ। অপরাধ বিচারার্থে গ্রহণ হচ্ছে বিচারযোগ্য, ট্রাইব্যুনাল আদালতে বিচারযোগ্য হবে অঞ্চল হইতে উদ্ধার করা হবে সেই আঞ্চলিক অধিক্ষেত্রে ট্রাইব্যুনাল বিচার হবে। রাষ্ট্রীয় সীমানার বাহিরে বাংলাদেশে কোনো নাগরিক বা কোম্পানি যদি কোনো সচরাচর বসবাস করেন তাহলে সেই ক্ষেত্রে ট্রাইব্যুনালের আঞ্চলিক অধিক্ষেত্রে
বিচারার্থে গ্রহণ করবেন, ট্রাইব্যুনালে বিচারযোগ্য হবে। অপরাধের শিকার ব্যক্তি যে অঞ্চলে পাওয়া যাবে সেই অঞ্চলে হবে। কোম্পানি করতে হইলে কোম্পানির বিরুদ্ধে বিচার করতে পারবে। আর যদি অপরাধের বিচার একই সঙ্গে একই মামলায় করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এটার যে অন্য অপরাধ গুলা করছে সেই বিচারও একই সাথে করা যাবে। এবং পাবলিক প্রসিকিউটর এই মামলা কি করবেন, সরকারি আদেশে নিয়োগ করবেন। 38 ধারা। 39 ধারা হচ্ছে ট্রাইব্যুনালের ক্ষমতা, ওইটা দরকার নাই। 40 ধারা হচ্ছে ট্রাইব্যুনালের অধিকতর তদন্ত ক্ষমতা। যখন তদন্ত প্রতিবেদন দাখিল করার আদেশ দেওয়া হয় তখন অধিকতর তদন্ত সেটা করাইতে পারবেন। 40। 41 ধারা হচ্ছে বিচারের সময়সীমা। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে 180 কার্য দিবসের ভিতরে বিচার সমাপ্ত করবেন। আর যদি এটার বিচারক 10 কার্য দিবসের ভিতরে সম্পন্ন করতে না পারেন তাহলে 10 কার্য দিবসের ভিতরে হাইকোর্টের জানাবেন। 41। 42 ধারা হচ্ছে রুদ্রদ্বার রুমে বিচার বা ট্রায়াল ইন ক্যামেরা। এই আইনের যে বিচার আছে এটা যদি ন্যায় বিচারের স্বার্থে হয়, নারী এবং শিশুর সুবিধার্থে হয়, সেই ক্ষেত্রে এটা রুদ্রদ্বার রুমেও বিচার করা যাবে। 42 ধারা। 43 ধারা হচ্ছে আসামির অনুপস্থিতিতে বিচার। ফৌজদারি কার্যবিধি 339, 87, 88-তে যাই থাকুক, 15 কার্য দিবসের মধ্যে যদি হাজির না হয় সেই ক্ষেত্রে একটা জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ প্রচার করিয়ে তার অনুপস্থিতিতে বিচার করা যাবে। 15 কার্য দিবস একটা জাতীয় দৈনিক পত্রিকায়, ইংরেজি অথবা বাংলা যে কোনো একটার মধ্যে দিলেও কিন্তু হবে। 43। 44 দ্বারা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি গ্রহণের ক্ষমতা। অপরাধের শিকার ব্যক্তি বা ঘটনা সম্পর্কে জানে বা যে নিজ চোখে দেখছে এইরকম ব্যক্তির মাধ্যমে কি করতে পারবেন, প্রথম শ্রেণী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করতে পারবেন। এবং এই জবানবন্দি গ্রহণ করে জবানবন্দির প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তার নিকট প্রেরণ করবেন। আর যদি তারে এই সাক্ষীরে হাজির করা না যায়, পাওয়া না যায়, সেই ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করিয়া সাক্ষ্য গ্রহণ করতে পারবে। তাহলে ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণের ক্ষমতা। তিনটা প্রক্রিয়া। প্রক্রিয়া কি? জবানবন্দি নিজে গ্রহণ করবেন ম্যাজিস্ট্রেট, এটার কপি তদন্তকারী কর্মকর্তাকে দিবেন। আর যদি তারা হাজির করা না যায় সেই ক্ষেত্রে তার পূর্বের দেওয়া জবানবন্দি মামলায় সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারবেন। তারপর হচ্ছে 45 দ্বারা দুভাষী নিয়োগ। ট্রাইব্যুনাল প্রয়োজন মনে করলে দুভাষী নিয়োগ করবেন। 46 হচ্ছে ক্ষতিপূরণের আদেশ। যে ভিকটিম বা যে ব্যক্তি শিকার হয়েছে অপরাধীকে সেই ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিবেন। 47 বিদেশি দলিল। 47 হচ্ছে বিদেশি দলিল বা প্রমাণাদি, এগুলার উপাদানের গ্রহণযোগ্যতা। মানে কোনো প্রতিবেদন, রায়, তদন্ত বা দূতাবাস হইতে দেওয়া কোনো দলিলাদি সেগুলো কি করা যাবে, আদালতে গ্রহণযোগ্য হবে।
বিদেশি দলিলাদি সেগুলো কি হবে আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে। 48 ইলেকট্রনিক তথ্য প্রমাণের গ্রহণযোগ্যতা, অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যমে বা কোনো মাধ্যমে যখন কোনো সাক্ষ্য গ্রহণ ধারণ করা হয় সেগুলোও আদালতে গ্রহণযোগ্য হবে 48 দ্বারা। তারপর হচ্ছে 49 দ্বারা, যে মানব পাচার বা অভিবাসী চোরাচালানের শিকার ব্যক্তিদের বা ভিকটিমদের চিহ্নিতকরণ এবং উদ্ধার, যে যারা এটার শিকার হয়েছে সরকারি বা বেসরকারি ভাবে তাদেরকে উদ্ধার করা এবং তাদের সুরক্ষা দেওয়া। 49 দ্বারা হয়েছে ভিকটিম বা মানব পাচার বা অভিবাসী চোরাচালানের শিকার ব্যক্তিদের প্রত্যাবাসন বা প্রত্যর্পণ, সেটা বাংলাদেশী নাগরিক কোনো দেশের জন্য মানব পাচার শিকার হয় বা চোরাচালানের শিকার হয় তাহলে সরকার, দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদেরকে ফেরত আনবেন এবং তাদের উদ্ধার করিয়া বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবেন। প্রয়োজনে তাদেরকে যত ধরনের আইনগত সহায়তা আছে চলে গেছে, এটাও কাজ করে না। পঞ্চাশ দ্বারা হচ্ছে ভিকটিম চোরাচালান শিকার ব্যক্তিদের ফেরত আনবেন, প্রত্যাবাসন করবেন, প্রত্যাবর্তন করবেন, তাদেরকে যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার সবগুলো করবেন। 50 51 দ্বারা হচ্ছে মানব পাচার কিংবা অভিবাসী চোরাচালানের শিকার ব্যক্তি বা জনসাধারণকে তথ্য সরবরাহ করা, যে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই সম্পর্কে তাদেরকে মাসে অন্তত একবার অবগত হওয়া, যে তারা কি অবস্থার মধ্যে আছে সেগুলো জানা। 52 আশ্রয় কেন্দ্র ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা, মানব পাচারের শিকার বা অভিবাসী চোরাচালানের শিকার ব্যক্তিদের জন্য সরকার দেশে অগ্রাধিকার ভিত্তিতে আশ্রয় কেন্দ্র বা পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করবেন। 53 নিরাপত্তা বিধান পুনর্বাসন সামাজিক একীভূতকরণ, যে তাদেরকে 6 মাস অন্তর অন্তর উপযুক্ত কর্তৃপক্ষকে অবহিত করতে হবে যে তারা কি আশ্রয় কেন্দ্রের মধ্যে কি অবস্থার মধ্যে আছে সেগুলো জানা। তারপর হচ্ছে 54 ফৌজদারি বিচারের ক্ষেত্রে ভিকটিম এবং সাক্ষীর সুরক্ষা বিধান নিশ্চিত করা। 55 শিশু ভিকটিম ও শিশু সাক্ষীর অগ্রাধিকার রক্ষা করা, সেই ক্ষেত্রে শিশু আইনের ক্ষেত্রে শিশু আইন প্রযোজ্য হবে এবং শিশু বা ভিকটিমকে কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করা বা আটক রাখা যাবে না, তবে তাদেরকে সংস্পর্শে আসা শিশু যারা আছে তাদেরকে কোনো সংশোধনাগারে এগুলো আটক রাখা যাবে না। 56 ক্ষতিপূরণ আদায়ে দেওয়ানি মামলা অধিকার, যিনি ক্ষতিপূরণ না দেয় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে দেওয়ানি মামলা করা যাবে। 57 মানব পাচার ও অভিবাসী চোরাচালানের শিকার ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া। 58 মানব পাচার অভিবাসী চোরাচালান দমন প্রতিরোধে যৌথ ও পারিপার্শ্বিক আইনের সহায়তা, অর্থাৎ এক সংস্থা অন্য সংস্থারে সর্বাত্মক সহযোগিতা করবে। 58 59 মানব পাচার অভিবাসী চোরাচালানের প্রতিরোধ তহবিল গঠন। 60 মানব পাচার অভিবাসী চোরাচালান দমন সংস্থা গঠন করবে। 60 মানব পাচার অভিবাসী চোরাচালান তহবিল গঠন। 60 মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমন সংস্থা গঠন করবে। 61 সমতার নীতি প্রয়োগ ক্ষমতার অপব্যবহার রোধ করা, যে সমতার নীতি যার যে অপরাধ আছে সেই অপরাধে যাতে কোনো ধরনের বৈষম্য করা না যায় সেই দিকে খেয়াল রাখবে, আর যদি সে বৈষম্য করে তদন্তকারী কর্মকর্তা বা আইনি দায়িত্ব পালনকারী কর্মকর্তা যদি ব্যর্থ হয় সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা। 61 এটার উপরে কিন্তু লিখিত প্রশ্ন হইতে পারে।
সমতার নীতি প্রয়োগ, ক্ষমতার অপব্যবহার রোধ। নেট প্রবলেম ভাই, এটা কারেন্ট নাই, কিছু মোবাইলের নেটে কাজ করতেছে না। এখন মোবাইলে হটস্পট দিয়ে ক্লাস চলতেছে, কারেন্ট নাই, এই জন্য মোবাইলের নেটেও কাজ করে না। একষট্টি দ্বারা হচ্ছে সমতার নীতি প্রয়োগ, ক্ষমতার অপব্যবহার রোধে বিধান। যে তদন্তকারী কর্মকর্তা আছে বা অপরাধের শিকার ব্যক্তি আছে, সাক্ষী, তাদের সাথে কি করতে পারবে না, কোনো ধরনের বৈষম্য করা যাবে না। এবং যদি দেখা যায় যে সরকারি কর্মকর্তা তার ক্ষমতার অপব্যবহার করছে, দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে চাকরি শৃঙ্খলা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। 61 দ্বারা 62, 63, 64 ওইগুলো আমাদের জন্য প্রয়োজন নাই। 65 ওইগুলো আমাদের দরকার নাই। আমরা মনে হয় যে এই যে 61 পর্যন্ত, এখন এখানে যেগুলো আমাদের একান্তই প্রয়োজন আমরা সেগুলো একটু হালকা করে রিভিশন দিলাম। আগামীকালকে এটার উপরে সরাসরি প্রশ্ন করব। সবাই যথাসময় ক্লাসে হাজির থাকবেন।